গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রীরামকৃষ্ণদেবের সাপের গল্প। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কতিপয় গল্পসমূহ উদ্বোধন কার্যালয় থেকে রঙিন চিত্র সমেত শ্রীরামকৃষ্ণের মুখের গল্প নামক পুস্তকে প্রকাশিত হয়। আজকের গল্প আমরা নিয়েছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণের মুখের গল্প পুস্তক থেকে। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ আমার নিচে। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী রামকৃষ্ণদেবের সাপের গল্প। গ্রামের পাশে মস্ত বড় এক মাঠ। মাঠের কোণে এক বিশাল গাছ। গাছের কোঠরে বাস করত এক বিষধর কোকড়ো সাপ। সাপটা হিংস্র প্রকৃতির, রাগীও বটে। কেউ তার গর্তের কাছে গেলেই অমনি সে তেড়ে এসে কামড়ে দিত। তার বিষ এত ভয়ানক যে অনেকেরই তার ছোবলে প্রাণ হারিয়েছে। সেই জন্য গ্রামের লোকেরা তাকে খুব ভয় করত। রোজ সকালে গ্রামের রাখাল বালকদের গরু চড়াবার জন্য ওই মাঠ দিয়ে যেতে হতো। তারা সব সময় হাঁটা পথে যায়, ভুলেও সেই গাছের ছায়া মাড়ায় না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় খুব সাবধানে ও দ্রুত পদে মাঠ পার হতো। সাপের গর্ত থেকে অনেক দূর দিয়ে যেত। একদিন সন্ধ্যাবেলায় একজন সাধু ওই গ্রামে এলেন। রাখাল বালকেরা তাকে মন্দির যেতে দেখলে। পরের দিন সকালে বালকেরা আবার ওই সাধুকে দেখতে পেল। গরু নিয়ে জঙ্গলে যাওয়ার সময় সাধুটি তাদের কাছে এসে উপস্থিত হলেন। সাধুকে তারা ভক্তিভরে প্রণাম করলে। সাধুও আশীর্বাদ জানালেন। তারপরে তিনি ছেলেদের সঙ্গে মাঠের পথ ধরে যাচ্ছেন। সাপের গর্তের কাছে এসে হঠাৎ সাধুটি দাঁড়িয়ে পড়লেন। এদিক ওদিক তাকিয়ে কোণের গাছটি দেখিয়ে বললেন, বাহ, বেশ সুন্দর গাছ। যাই, গাছের তলায় বসে কিছুক্ষণ ধ্যান করি। বালকেরা তো ভয় জড়সড়, চিৎকার করে বললে, ওরে বাস রে, ওই গাছের কাছে একদম যাবেন না মহারাজ। কেন, কি ব্যাপার? আপনি আমাদের গ্রামে নতুন কিনা, তাই সব জানেন না। ওই গাছের কোটরে ভয়ানক এক গোকড়ো সাপ থাকে, খুব রাগী। এমনি তার বিষ যে কামড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক লোক মারা গেছে। না, ও আমায় কামড়াবে না। বালকেরা বিস্ময়ে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন, কি করে জানলেন ও আপনাকে কামড়াবে না? ও কিন্তু ভীষণ রাগী। সাধু আবার বললেন, ও আমায় কামড়াবে না। আমি মন্ত্র জানি। মন্ত্র পড়লে ও একেবারে চুপ মেরে যাবে, শান্ত ও নম্র হবে। যদি দেখতে চাও আমার সঙ্গে এসো। কিন্তু বালকেরা ভীত সন্ত্রস্ত, গাছের কাছে যেতে সাহস পেল না। তারা বললে, আগে আমাদের অনেক কাজ, গরুগুলোকে দেখতে হবে, জঙ্গলে নিয়ে যেতে হবে। এই বলে বালকেরা চলে গেল। আর সাধু চললেন মাঠের কোণে ওই গাছের দিকে। গাছের কাছে যেতে না যেতেই সাপটা তেড়ে এলো। সাধু চুপ করে দাঁড়িয়ে রইলেন। সাপটা রাগে গর্জন করতে করতে ফনা ধরলে। যেই কামড়াতে যাবে অমনি সাধু একটি মন্ত্র পড়লেন। বস, মন্ত্রের কি গুণ! সঙ্গে সঙ্গে সাপটা ফোনা নামিয়ে চুপ করে মাটিতে কেঁচোর মতো পড়ে রইল। সাধু বললেন, এই গাছের তলায় বসে ধ্যান করতে যাচ্ছি, বিরক্ত করিস না। সাপটা বললে, আচ্ছা মহারাজ। সাধু গাছের নিচে বসে উদ্যত কণ্ঠে মন্ত্রের পর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তারপর একেবারে সমাধিমগ্ন। অনেকক্ষণ পরে ধ্যান ভঙ্গ হল। চোখ খুলে দেখলেন তখনও সাপটা মাটির ওপরে পড়ে আছে। শান্তভাবে তিনি বললেন, তাহলে তুই এখনো আছিস? আগে হ্যাঁ মহারাজ।
ছেলেরা বলছিল তুই নাকি অনেককে কামড়িয়েছিস, আর তোর বিষাক্ত ছোবলে অনেকে প্রাণ হারিয়েছে। তুই কি তা জানিস না? হ্যাঁ মহারাজ, সব জানি। তাহলে তুই কি মনে করিস না যে এটা খুব অন্যায় কাজ? আগে হ্যাঁ মহারাজ, আমিও প্রায় বদমেজাজ মুক্ত হতে ইচ্ছে করি, কিন্তু কিভাবে করব জানি না। আন্তরিক ইচ্ছা থাকলে সব হয়। বোধহয় তোর খুব আগ্রহ নেই। দয়া করে আমাকে উপদেশ দিন কিভাবে ভালো হব। তোকে মন্ত্র দেব, এইটি রোজ জপ করবি, তাহলে ক্রমে ক্রমে ভালো হতে শিখবি, তারপরে ভালো হয়ে যাবি। এরপর সাধুটি সাপকে মন্ত্র দিলেন। তার নাম দিলেন নাগরাজ ও বললেন, আমি এখন চলে যাচ্ছি। মনে রাখিস নাগরাজ, এই মহামন্ত্র রোজ জপ করবি, আর কারোর অনিষ্ট করিস না। আগে হ্যাঁ মহারাজ, আমি তাই করব। চলে যাওয়ার সময় আরেকবার পিছনে তাকিয়ে সাপকে বললেন, কাল এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, 1 বছর পরে আবার আসব, তখন দেখা হবে। এদিকে ওই সন্ধ্যায় রাখাল বালকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সাধুকে গোখরো সাপ কামড়েছে কিনা জানবার জন্যে সকলেই খুব উৎসুক। সাধুকে দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করলে সকালে কি ঘটেছিল। সাধু বললেন, না, সে আমায় কামড়ায়নি, আর কাউকে সে কামড়াবেও না। সে এখন ভালো হয়ে যাবে। প্রথমে বালকেরা বিশ্বাসই করতে পারল না যে সাপটা আর কামড়াবে না, কিন্তু কিছুদিন পরে গ্রামের লোকেরা লক্ষ্য করল সাপটা খুব শান্ত হয়ে গেছে। ক্রমশ লোকের ভয় ভেঙে গেল, এখন সাপটাও কাউকে কামড়ায় না। রাখাল বালকেরা গরু চড়াতে যাওয়ার সময় সাপটাকে দেখলেই ঢিল ছুঁড়ে মারে, কিন্তু সাপের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, কেবল তার ঠোঁট নড়ে, আপন মনে বিড়বিড় করে কি যেন বলছে। একদিন একটা বড় পাথরের আঘাতে তার গা থেকে রক্ত বেরোতে লাগলো, কিন্তু তাতেও কোনো রাগ নেই। একদিন সন্ধ্যাবেলায় ছেলেরা বাড়ি ফিরছে। অন্য দিনের মতো সাপটাকে দেখেই তারা ঢেল ছুটতে লাগলো। হঠাৎ একটা ছেলের সাহস এত বেড়ে গেল যে সাপের লেজ ধরে সজোরে বন বন করে ঘোরাতে লাগলো। অন্যান্য ছেলেরা আনন্দ ও ফুর্তি করছে। তারপর হঠাৎ ওই ছেলেটা সাপের লেজ ছেড়ে দিলে তখন সাপটা অনেক দূরে গিয়ে মাটিতে পড়ে গেল। মাথায় ভীষণ চোট লাগলো। ওইখানেই সে মরার মতো পড়ে রইল, একেবারে নিশ্চল, সারা গা দিয়ে রক্ত ঝরছে। বাড়ি ফেরার সময় ছেলেরা চিৎকার করে বলছে, ইয়ে, দুষ্টু সাপটা মরে গেছে, মরে গেছে, মরে গেছে, দুষ্টু সাপটা মরে গেছে, মরে গেছে, মরে গেছে, কি মজা! মরে গেছে, মরে গেছে, মরে গেছে, দুষ্টু সাপটা মরে গেছে, মরে গেছে। কিন্তু নাগরাজ মরেনি। শেষ রাতে যখন একটু সুস্থ বোধ করল, তখন সে ধীরে ধীরে অতি কষ্টে গর্তে চলে গেল। এখন সে কেবল গর্তেই থাকে, কেননা এত দুর্বল যে একদম নড়াচড়া করতে পারে না, খাবারও কিছু নেই, কাজে কাজেই রোগা হয়ে গেল। তবুও সে সাধুর দেওয়া মন্ত্র নিত্য জপ করে, ক্রমশ সেরে উঠল, বাইরে যাওয়ার শক্তিও পেল। এখন কিন্তু সে কেবল রাত্রে বাইরে আসে, যখন কাছাকাছি কেউ থাকে না। মাটিতে পড়ে থাকা গাছের পাতা টাতা যা পায় তাই খেয়ে তাড়াতাড়ি গর্তে চলে যায়। 1 বছর পরে সেই সাধু আবার ওই গ্রামে এলেন। তাকে দেখেই রাখাল বালকেরা দৌড়ে গিয়ে বলল, দুষ্ট সাপটা মরে গেছে। সাধু বললেন, ও মরে গেছে তাই নাকি? কিন্তু সাধু জানতেন যে সাপটা মরেনি। সাপকে তিনি যে মন্ত্র দিয়েছেন তার সাধন না হলে সে মরবে না। সাপের গর্তের কাছে গিয়ে তিনি ডাকতে লাগলেন, নাগরাজ, ও নাগরাজ, আমি এসেছি। গুরুর ডাক শুনে নাগরাজ আস্তে আস্তে গর্ত থেকে বেরিয়ে এলো। ভক্তি ভরে সাধুকে প্রণাম করলেন। সাধু জিজ্ঞাসা করলেন, কেমন আছিস? আজ্ঞে, আপনার কৃপায় ভালো আছি। কিন্তু তোকে এত রোগা লাগছে কেন? আজ্ঞে, এখন আমি শুধু গাছের পাতা ও ফল খাই। আপনি আমায় কারোর অনিষ্ট করতে নিষেধ করেছেন, তাই আর আগের মতো পাখি টাকি ধরি না। সেজন্যে বোধহয় আমি রোগা হয়ে গেছি। শুধু রোগা নয়, অসুস্থও দেখাচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। কেউ কি তোর কোনো অনিষ্ট করেছে?
মন্ত্র জপ করে সাপের মন এখন শুদ্ধ ও পবিত্র হয়েছে। রাখাল বালকেরা যে তাকে মেরেছিল সে একেবারে ভুলে গেছে। কিছু ঘটেছিল কিনা মনে করবার চেষ্টা করল। অনেক ভেবে সে বলল, ওহো, এখন মনে পড়ছে। ওই রাখাল ছেলেরা, ওরা প্রায় আমায় ঢিল ছুঁড়ে মারত। একদিন আমার লেজ ধরে অনেক ঘুরপাক খাইয়ে ছুঁড়ে দিয়েছিল। মাথায় খুব চোট লেগেছিল, তখন মরমর হয়ে গেছিলাম। হ্যাঁ, রাখাল ছেলেরা এমন করলে? তুই কিছু বললি না? আগে ওরা ছেলে মানুষ, ওদের ওপর কেউ কি রাগ করে? তাছাড়া ওরা জানবেই বা কি করে যে আমার মনের পরিবর্তন হয়েছে? ওরা জানে না যে আমি ক্রোধ ত্যাগ করে ভালো হতে চেষ্টা করছি। তুই তো বাড়ি বোকা, ফোঁস করতে পারিস না? নিজেকেই নিজের রক্ষা করতে হয়। ফোঁস করলে কারোর কোনো অনিষ্ট হয় না। কামড়াবি না, কিন্তু ফোঁস করবি, ভয় দেখাবি, যাতে দুষ্টু লোকেরা কোনো রকম ক্ষতি করতে না পারে। ও, এখন বুঝতে পারছি কি ভুল করেছি। হ্যাঁ মহারাজ, যদি ফোঁস করি তাহলে ছেলেরা নিশ্চয়ই পালাবে। আমি ওভাবে চিন্তা করিনি। এরপর থেকে নাগরাজ তার গর্তে সুখে নির্বিঘ্নে বাস করে, কারোর কোনো অনিষ্ট করে না, গুরুদত্ত মন্ত্র জপ করে। কিন্তু কেউ কোনো রকম ক্ষতি করতে এলে নাগরাজ ফোঁস করে তেড়ে যায়, শুধু ভয় দেখাবার জন্যে। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রীরামকৃষ্ণদেবের সাপের গল্প। গল্প পাঠে ও গল্পের অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রাখাল বালক, সাধু বাবা ও সাপের ভূমিকায় আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস, প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classicbengali audio stories। ভালো থাকবেন সকলে, নমস্কার।